সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কুলসুম বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, শহীদ তাজউদ্দিন আহমদ গভর্নমেন্ট কলেজ, কাপাসিয়া, গাজীপুর। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা রইল। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে আরো বিস্তারিত জানব। আমরা গত ক্লাসে আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের সংজ্ঞা, পার্থক্য, গুরুত্ব, বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা সম্পর্কে বিস্তারিত জানব। আমরা যে বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যে বিস্তারিত ধারণা লাভ করেছি সেগুলো হচ্ছে, আমরা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে জানি যে দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয় সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আর একটি স্বাধীন দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয়, যে ক্রয় বিক্রি হয়, সেটিকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যটা ভৌগোলিক সীমানার বাইরে বিভিন্ন দেশের সাথে সংগঠিত হয়ে থাকে। আর অভ্যন্তরীণ বাণিজ্য ভৌগোলিক সীমানার ভিতরে, একটি দেশের ভৌগোলিক সীমানার ভিতরে বিভিন্ন অঞ্চলের মধ্যে সংগঠিত হয়ে থাকে। যেমন যখন বাংলাদেশ বাইরের কোনো দেশ, যেমন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, এইসব দেশের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে লিপ্ত হয় বা আমদানি রপ্তানি লেনদেন করে থাকে, সেই বাণিজ্যটাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। আর যেমন ঢাকার সাথে রাজশাহী বা ঢাকার সাথে চট্টগ্রামের যে বাণিজ্য হয় সেটাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। পার্থক্যের মধ্যে আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্য ভৌগোলিক সীমানার বাইরে সংগঠিত হয় যে কোনো দেশের সাথে, আর অভ্যন্তরীণ বাণিজ্য ভৌগোলিক সীমানার ভিতরে সংগঠিত হয়ে থাকে। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একই মুদ্রায়, একই ব্যাংক ব্যবস্থা, সরকারি নীতি এবং বাণিজ্য নীতিতে বাণিজ্যটা সংগঠিত হয়ে থাকে। আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত থাকায় ভিন্ন ভিন্ন মুদ্রায় বাণিজ্য সংগঠিত হয়, ভিন্ন ভিন্ন সরকারি নীতি, বাণিজ্য নীতিতে এবং ব্যাংক ব্যবস্থাতে বাণিজ্যটা সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ লেনদেনের সম্পর্ক হয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই উৎপাদনের উপকরণগুলো সহজে গতিশীল লাভ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে উৎপাদনের উপকরণগুলো সহজে গতিশীলতা লাভ করতে পারে না। আবার অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে সারা দেশের ক্রেতাদের রুচি, অভ্যাস, পছন্দ বা বাজার ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, অর্থাৎ ভোক্তার চাহিদার আর পরিমাণ স্থির থাকে। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন দেশের ভোক্তার বা ক্রেতার রুচি, অভ্যাস পরিবর্তন হওয়া যায়, বাজার ব্যবস্থা ভিন্নতা লক্ষ্য করা যায়। এই সমস্ত প্রধান পার্থক্য সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। আর গুরুত্ব সম্পর্কে আমরা জানি যে একটি দেশ যখন আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় তখন বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি বা সুবিধা ভোগ করে থাকে। যেমন একটি দেশ যখন আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয় তখন সেই দেশের প্রাকৃতিক সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা সুযোগ ঘটে থাকে। নতুন নতুন যন্ত্রপাতি, কলা কৌশল বাইরের দেশ থেকে আমদানির মাধ্যমে নিজ দেশের প্রাকৃতিক সম্পদগুলো সঠিকভাবে সৎ ব্যবহার করা যায়। তারপর দেশে যে উদ্বৃত্ত পণ্যগুলো থাকে সেগুলো বাইরে রপ্তানি করার সুযোগ থাকে। এবং আরো অনেকগুলো বৈশিষ্ট্য আর গুরুত্বের মধ্যে রয়েছে যে অনুৎপাদিত দ্রব্যগুলো ভোগের একটি সুযোগ পাওয়া যায়। আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত দেশগুলো যে পণ্যগুলো সাধারণত নিজ দেশে উৎপাদন করা কঠিন বা ব্যয় সম্পূর্ণ, সেইগুলো বাইরের দেশ থেকে আমদানি করে ভোগের সুযোগ ঘটে থাকে। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যায় যে কোনো দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন দেশের
সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা পাওয়া যায়। তারপর খাদ্য আমদানির মাধ্যমে দুর্যোগ অবস্থাগুলো মোকাবেলা করার সুযোগ থাকে। আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের মূলধনী দ্রব্য, অনুন্নত দেশগুলো সাধারণত বিভিন্ন ধরনের মূলধনী দ্রব্যগুলো আনার সুযোগ থাকে। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরেকটা, যে দেশে একচেটিয়া কারবারির প্রভাবটা বেশি বিস্তার লাভ করতে পারে না, অর্থাৎ বাইরের দেশ থেকে সেই পণ্যগুলো আনার সুযোগ হয়ে থাকে। এদিক থেকে বিবেচনা করলে দেখা যায় একটি দেশে আন্তর্জাতিক বাণিজ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি দেশ যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করে থাকে। আর বৈশিষ্ট্য, অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত জেনেছি, যে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশ সাধারণত আমদানি নির্ভর, অর্থাৎ যে পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করে তার চেয়ে বেশি পরিমাণে পণ্য আমদানি করে থাকে। এবং প্রধান পণ্যগুলো হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য, অর্থাৎ প্রচলিত দ্রব্য। স্বাধীনতার পর থেকে পাট, চা, চামড়া এবং পাটজাত দ্রব্যের চাহিদা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে, এবং এই পণ্যগুলো সাধারণত বেশি পরিমাণে রপ্তানি করে থাকে। তারপরে জনশক্তি রপ্তানি, বাংলাদেশ বিপুল জনসংখ্যার দেশ, তাই প্রতি বছর অসংখ্য জনগোষ্ঠী বা বাইরের বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তারপরে বাংলাদেশ প্রধানত খাদ্য শস্য বাইরের দেশ থেকে বেশিরভাগ খাদ্য শস্যগুলো আমদানি করে থাকে, এবং বিভিন্ন মূলধনী দ্রব্য আমদানি করে থাকে। এবং বাংলাদেশের অধিকাংশ বাণিজ্য সংগঠিত হয়ে থাকে নৌপথে, অর্থাৎ সমুদ্রপথে বিভিন্ন পণ্য রপ্তানি এবং আমদানি হয়ে থাকে। এ হচ্ছে বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য। আমরা আজকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের ধারা সম্পর্কে বিস্তারিত জানব। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারা কতগুলি বিষয়ের উপর ভিত্তি করে বিশ্লেষণ করা যায়, সেই বিষয়গুলো আমরা একে একে জানবো। প্রথমে হচ্ছে প্রবৃদ্ধির গতি দ্বারা। প্রবৃদ্ধির গতি দ্বারা সম্পর্কে আমরা বলতে পারি যে বাংলাদেশের আন্তর্জাতিক, প্রথমে তো আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিকূল অবস্থার সম্মুখীন হলেও বর্তমানে জাতীয় অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে বিভিন্নমুখী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেই পরিবর্তনগুলি আমরা প্রথম যে প্রবৃদ্ধির গতি দ্বারা সম্পর্কে আমরা জানবো, যে বাংলাদেশের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ধারায় ফিরলেও প্রবৃদ্ধির গতি এখনো কিন্তু সুসংহত হয়নি। উন্নত দেশসমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি দ্বারা শক্তিশালী হলেও বিকাশমান বাজার ও উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতির প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে কিন্তু হ্রাস পাচ্ছে। 2018 সালে বিশ্ব অর্থনীতির গড় প্রবৃদ্ধি 3.9% দাঁড়াতে পারে বলে IMF পূর্বাভাস দিয়েছেন। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে প্রবৃদ্ধির গতি দ্বারা সারা বিশ্বে সুসংহত হলেও বা বিশ্বে প্রবৃদ্ধির দ্বারা ফিরে আসলেও কিন্তু বাংলাদেশে এখনো শক্তিশালী অবস্থানে যেতে পারেনি, অর্থাৎ বাংলাদেশের এই প্রবৃদ্ধির হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। রপ্তানির বৈচিত্র্যকরণ। বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। একসময় অর্থাৎ স্বাধীনতার পর বাংলাদেশ যে পণ্যগুলো অর্থাৎ পাট, চা, চামড়া ইত্যাদি প্রচলিত দ্রব্যগুলো বেশিরভাগ রপ্তানি করতো। বর্তমানে কিন্তু এই সমস্ত পণ্য ছাড়াও কিছু অপ্রচলিত দ্রব্য রপ্তানি করে আসছে। সেগুলো হচ্ছে আমরা জানি যে শাক, সবজি, পান, সুপারি, হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, এই সমস্ত পণ্য বাইরের দেশে রপ্তানি করছে। অর্থাৎ
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য হলো তৈরি পোশাক। এতে করে রপ্তানি বাণিজ্যে কিছুটা বৈচিত্র্য এসেছে। তারপর হচ্ছে শিল্পজাত দ্রব্যের রপ্তানি। ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশ একসময় শিল্পজাত দ্রব্য আমদানি, বেশিরভাগ শিল্পজাত দ্রব্যগুলো আমদানি করতে, কারণ শিল্পজাত পণ্যগুলো আর রপ্তানি উৎপাদন কাঠামো বা ব্যবস্থা গড়ে ওঠেনি বাংলাদেশে, তাই বেশিরভাগ শিল্পজাত পণ্য বাইরের দেশ থেকে আমদানি করতে হচ্ছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বাংলাদেশ প্রচুর পরিমাণে শিল্পজাত দ্রব্য বিদেশে রপ্তানি করছে, যেমন তৈরি পোশাক, কাগজ, নিউজ প্রিন্ট, বৈদ্যুতিক কেবল, বিভিন্ন রাসায়নিক দ্রব্য রপ্তানি করছে। এখন দেশের মোট রপ্তানি আয়ের শতকরা প্রায় 96.4% শিল্প দ্রব্য থেকে আসে। তারপর হচ্ছে অপাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি। বাংলাদেশের রপ্তানি খাতে পাট ও পাটজাত দ্রব্যের তুলনায় অপাটজাত দ্রব্যের রপ্তানি আয়ের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একসময় শুধু পাটজাত দ্রব্যই বাংলাদেশ বিদেশে রপ্তানি করতো, কিন্তু ইদানিং পাটজাত দ্রব্য ছাড়া অন্যান্য পণ্য রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশভিত্তিক রপ্তানি আমদানি কার্যক্রম। দেশভিত্তিক রপ্তানি কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার, এরপর হচ্ছে জার্মানি ও যুক্তরাজ্য, এরপর ইউভুক্ত দেশ জার্মানি এবং যুক্তরাজ্য। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া এবং ভারত। তাহলে আমাদের সবচেয়ে বড় রপ্তানির বাজার হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র। নতুন বাজার অন্বেষণ। পণ্য বহুমুখীকরণ এবং নতুন বাজার অন্বেষণের জন্য ইতিপূর্বে ঘোষিত প্রণোদনা প্যাকেজে উদ্যোক্তাদেরকে বর্ধিত সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার, এবং সেই উদ্যোগ এখনো অব্যাহত রয়েছে। ইতিমধ্যে নতুন বাজার হিসাবে জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও তুরস্কে বাংলাদেশের পণ্য রপ্তানির বাজার সৃষ্টি হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কতগুলো বিষয়ে বাংলাদেশের যে পরিবর্তন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে পরিবর্তন লক্ষ্য করতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিছুটা পরিবর্তন আসছে। আমরা আরো কতগুলো বিষয় সম্পর্কে, পরিবর্তনের ধারা সম্পর্কে জানবো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 2012-13 অর্থ বছরের শুরু থেকে বৈদেশিক মুদ্রা বাজারে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয়ের পরিমাণ বৃদ্ধি এবং আমদানির পরিমাণ হ্রাস পাওয়ার কারণে বৈদেশিক মুদ্রার বহিঃপ্রভাবের তুলনায় আন্তঃপ্রবাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার স্থিতি বৃদ্ধি পেয়ে 2019 সালে দাঁড়িয়েছে 32.73 বিলিয়ন মার্কিন ডলার। দেশের প্রায় 9 মাসের পণ্য আমদানির জন্য এই রিজার্ভ পর্যাপ্ত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৈদেশিক মুদ্রা রিজার্ভও দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার। বাংলাদেশে বাজার ভিত্তিক ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু থাকায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারে মুদ্রার চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয়। রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবৃদ্ধি এবং আমদানি হ্রাসের কারণে অতি সম্প্রতি মার্কিন ডলারের চাহিদা কমেছে। ফলে বাজারে টাকা ডলারের বিনিময় হারের ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময়ে টাকার মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাস। ইদানিং বাংলাদেশ সরকার বিলাসজাত দ্রব্যের আমদানি হ্রাস করার জন্য আমদানি পণ্যের উপর, অর্থাৎ বিলাসজাত পণ্যের উপর বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করেছে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি বৃদ্ধি পাচ্ছে। মূলধনী দ্রব্যের আমদানি। মূলধনী দ্রব্যের আমদানির মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে
বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন ধরনের মূলধনী দ্রব্য আমদানি করে থাকে, বিভিন্ন যন্ত্রপাতি, তারপরে উন্নত প্রযুক্তি বাইরের বিভিন্ন দেশ থেকে আমদানি করছে। ওয়েজ ওনার্স স্কিম এর প্রচলন 1975 সাল থেকে বাংলাদেশ এই স্কিম চালু করা হয়। বিদেশে কর্মরত বাংলাদেশের নাগরিকদের উপার্জিত অর্থ সঠিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে ওয়েজ আর্নার্স স্কিম প্রবর্তিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অর্জিত বৈদেশিক মুদ্রার সাহায্যে তাদের বাংলাদেশি প্রতিনিধির মাধ্যমে এবং সরকারের আমদানি নীতির মাধ্যমে কতিপয় নির্ধারিত পণ্য আমদানি করতে পারবে। বৈদেশিক বাণিজ্য বিকেন্দ্রীকরণ স্বাধীনতার পর থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ শুধু সমাজতান্ত্রিক দেশগুলোর সাথেই বাণিজ্যের সুসম্পর্ক রয়েছে, কিন্তু ইদানিং সমাজতান্ত্রিক দেশ ছাড়াও ধনতান্ত্রিক এবং আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছে। জনশক্তি রপ্তানি জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা প্রতি বছর অর্জন করে থাকে। বর্তমানে বাংলাদেশের জনগণের দক্ষতা বৃদ্ধির ফলে জনশক্তি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এর ফলশ্রুতিতে জনশক্তি রপ্তানি আয়ের একটি অন্যতম উৎসে পরিণত হয়েছে। সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য সার্ক গঠিত হওয়ার পর থেকে সার্কভুক্ত দেশগুলোর সাথে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছে। যেমন বাংলাদেশের দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হচ্ছে সার্ক। এই সার্কভুক্ত 8টি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক দিন দিন বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি খাতের ক্রমবর্ধমান ভূমিকা। একসময় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ইদানিং অর্থাৎ বর্তমানে খাদ্য এবং কৃষি উপকরণ সহ অন্যান্য ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ উৎসাহিত করা হয়েছে। এর ফলে বেসরকারি খাতে বাণিজ্যের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। নিজস্ব পরিবহন ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশ নিজস্ব পরিবহনে অর্থাৎ জাতীয় পতাকাবাহী জাহাজে আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আমদানি রপ্তানি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এতে করে নিজস্ব বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, তেমনি দেশের সুনামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ট্যারিফ হ্রাসকরণ। সরকারের আমদানি নীতির সুষম বাস্তবায়নের সুযোগ সৃষ্টির নিমিত্তে 2000 থেকে 2001 অর্থ বছর বাংলাদেশ মোস্ট ফেভারড নেশন ট্যারিফ হার অনুসরণ করে আসছে। দেশীয় শিল্পের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং বিশ্বব্যাপী আমদানি শুল্ক হ্রাসের প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের আমদানি শুল্ক হ্রাস করার যে প্রক্রিয়া তা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। অর্থাৎ দেশীয় শিল্পের দক্ষতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের আমদানি শুল্ক হ্রাসের ব্যবস্থা হাতে নিয়েছে। রপ্তানি নীতিতে পরিবর্তন। রপ্তানি বাণিজ্য মাল্টি ফাইবার অ্যারেঞ্জমেন্ট কোটা ব্যবস্থা 1 জানুয়ারি 2005 তারিখ থেকে বিলুপ্ত হওয়ায় বর্তমানে অধিকতর প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় সরকার তুলনামূলক সুবিধাকে প্রতিযোগিতামূলক সুবিধায় রূপান্তরের লক্ষ্যে রপ্তানি নীতি বাস্তবায়ন করেন। দেশের ব্যাপক জনগোষ্ঠীর কর্মসংস্থান 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার উদ্দেশ্যে রপ্তানি বাণিজ্যের গতিশীলতা আনয়ন এবং প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে বাংলাদেশিদের স্থান সুদৃঢ় করার লক্ষ্যে রপ্তানি নীতি 2015-2018 বাস্তবায়িত হয়েছে। এবারের রপ্তানি নীতিতে আইসিটি, ঔষধ, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য,
ভেষজ সামগ্রী এবং জাহাজ নির্মাণ শিল্পকে উদীয়মান সম্ভাবনাময় খাত হিসাবে গণ্য করা হয়েছে। তাহলে আমরা শিক্ষার্থীরা দেখতে পেলাম অনেকগুলো বিষয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন এসেছে, অর্থাৎ কিছু ক্ষেত্রে গতি বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষার্থীরা তোমরা এই আন্তর্জাতিক বাণিজ্য গতি দ্বারা বিষয়গুলো একটু ধারণা রাখতে হবে। এগুলো থেকে কিন্তু তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন আসতে পারে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে আরো বিস্তারিত জানবো, বিভিন্ন বিষয় সম্পর্কে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ।